বন্ধুরা, আজ তোমাদেরকে পড়ে শোনাবো সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা এক রহস্য গল্প, রামপুরের মানুষ খেকো। তো চলো আজকের রহস্য রোমাঞ্চ গল্প শুরু করা যাক। রীতিমতো রোমাঞ্চকর ঘটনাটা আমি ভুলেই গিয়েছিল এবং ভুলেই থাকতাম যদি না গত রবিবার আমার বৃদ্ধ বন্ধু প্রকৃতিবিদ কর্নেল নীলাদ্রি সরকারের হাতে রাইফেলটা দেখতে পেতুম। রাইফেলটা খুলে উনি লোশন দিয়ে পরিষ্কার করছিলেন। সামরিক জীবনে তো উনি সাংঘাতিক সব আগ্নেয়াস্ত্র ঘেঁটেছেন, কিন্তু অবসর জীবনে একসময় ওর শিকারের নেশা ছিল এবং এই রাইফেলটা তারই নিদর্শন। আমার সঙ্গে পরিচয়ের পর যে কর্নেলকে দেখেছিলুম তিনি তখন শিকারী নন, প্রকৃতিবিজ্ঞানী হয়ে উঠেছেন। বিরল প্রজাতির পাখি, প্রজাপতি, অর্কিডের খোঁজে বন, জঙ্গল, পাহাড়, পর্বত, যত রকমের দুর্গম জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। তবে না, শিকারী নন বলাটা কিন্তু ঠিক হবে না। কর্নেল তখন অপরাধীদের শিকার করার সুযোগ পেলেই তাদের পেছনে ছুটোছুটি করেন। তো সেদিন কর্নেলকে রাইফেলটা পরিষ্কার করতে দেখে বললুম, কি ব্যাপার, আবার কি বন্যজন্তু শিকার করতে বেরোবেন নাকি? আপনার জানা উচিত এখন বন্যপ্রাণী সংরক্ষণের আইন খুব কড়া। কর্নেল হাসলেন। জয়ন্ত, এই রাইফেলটা দেখে তোমার কি মনে পড়ছে না রামপুরের জঙ্গলের সে অদ্ভুত মানুষখাকো বাঘটার কথা? অমনি ঘটনাটা আমার মনে পড়ে গেল। অনেক বছর আগের কথা। সেবার ডিসেম্বর মাসে প্রচণ্ড শীতের সময় কর্নেলের সঙ্গে রামপুরের জঙ্গলে ফরেস্ট বাংলোয় উঠেছিলুম। তখনই একটা মানুষখাকো বাঘের কথা চৌকিদারের মুখে শুনেছিলুম। পরদিন সকালে হঠাৎ দেখি পুলিশের জিপে চেপে একজন পুলিশ অফিসার কর্নেলের সঙ্গে দেখা করতে এলেন। কর্নেল আমার সঙ্গে তার আলাপ করিয়ে দিলেন। ইনি রামপুর এলাকার পুলিশ সুপার, তার নাম রাজাধিরাজ সিংহ। মিস্টার সিংহের কাছে কর্নেল মানুষখাকো বাঘটার খবরাখবর নিলেন। মিস্টার সিংহ যা জানালেন তা সংক্ষেপে এরকম। কদিন আগে জঙ্গলের মধ্যে দিয়ে যে হাইওয়ে গেছে, 3 জন লোক সাইকেল চেপে আসছিল। একের পর এক, কেউ পাশাপাশি ছিল না। প্রথম সাইকেলটা বাঁকের 10 গজ দূরে তখন হঠাৎ বাঁদিকের পাথরের পাঁচিলের একটা বাঘ উঠে আসে। ব্রেক কষবার আগেই সে রাস্তার মাঝখানে লাফিয়ে পড়ে। তার ফলে সাইকেলের সঙ্গে তার ধাক্কা লাগে। অমনি সে গর্জন করে ওঠে। এদিকে লোকটার সঙ্গে সঙ্গে লাফ দিয়ে ছিটকে সরে আসে। সাইকেলটা পড়ে যায় এবং চাকা ঘুরতে থাকে। পেছনের লোক দুটো কিছু লক্ষ্য করেনি, তাই তারাও এসে প্রথম সাইকেলটার ওপর একসঙ্গে হুড়মি খেয়ে পড়ে। সামনে বাঘ দেখে লাফ দিয়ে সরে আসে। 3টি সাইকেলের চাকা বো বো করে তখন ঘুরছে এবং একটি বাঘ খেপে গিয়ে থাবা মারছে, একবার এটায় একবার অন্যটায়, আর প্রচণ্ড গর্জাচ্ছে। অন্যদিকে পাথরের গায়ে সেটে 3টে ভয় পাওয়া মানুষ কাঠ হয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে। তাদের পালাবার ক্ষমতাও নেই। বাঘটা কিছুক্ষণ সাইকেল 3টের সঙ্গে লড়াই করার পর বিরক্ত হয়ে যেন শেষে ডাক ছেড়ে ডান দিকের পাঁচিলে লাফিয়ে ওঠে এবং অদৃশ্য হয়। তখন লোক 3টে ধীরে সুস্থে সাইকেলের কাছে আসে। আশ্চর্য, সাইকেলের কোনো ক্ষতিই হয়নি। তারা এরপর কি করছিল বোঝাই যায়। ঘন্টায় কমপক্ষে 50-60 মাইল বেগে পালিয়ে যাওয়া এক্ষেত্রে স্বাভাবিক। প্রথমেই যে বসতিতে তারা পৌঁছয় সেখানে হুলস্থুল শুরু হয়েছিল, কারণ লোকেরা দেখে 3টে সাইকেলওয়ালা আচমকা ঝড়ের মতো এসে সাইকেল থেকে লাফ দিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায়। সাইকেলগুলো আবার চারদিকে ছিটকে পড়ে। জ্ঞান হলে তাদের মুখে সব জানা যায়, কিন্তু ঘটনার শেষ এখানে নয়। পরদিন সকালে দেখা গেল সেই বসতির এক বুড়ি উঠোনে পড়ে আছে, ক্ষতবিক্ষত শরীর। বোঝা যায় বাঘটা টেনে নিয়ে যাবার চেষ্টা করেছিল বুড়িকে, পারেনি। কেন পারেনি কে জানে, কিন্তু পায়ের খানিকটা মাংস খুবলে খেয়ে গেছে। এরপর দ্বিতীয় শিকারের খবর পাওয়া গেল মাঠের ক্ষেতে। একটা বুড়ো ঘাস কাটতে গিয়েছিল বিকেলে, কিন্তু রাতেও সে ফিরল না। ব্যাপারটা অনুমান করে গায়ের লোক পরামর্শ বসল, কিন্তু রাতের বেলায় সাহস করে কেউ খুঁজতে বের হলো না। পরদিন সকালে দেখা গেল একই দৃশ্য। এবারেও বাঘটা বুকের কিছুটা খেয়েছে, টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, পারেনি। আজ সকালে ঘটেছে আর এক বীভৎস কাণ্ড। সেই গায়ের মোড়লকে বাঘটা একইভাবে মেরে রেখে গেছে। মোড়লের বাড়ির পেছনে জঙ্গল আছে, তার নিচে ধাপবন্দি পাহাড়ি ক্ষেত। মোড়লকে সম্ভবত শেষ রাতে আক্রমণ করেছিল, কিন্তু এবার বাঘটা ঘরে ঢুকেছিল। ঘর থেকে তাকে টেনে উঠোনে পার করে খেতে নিয়ে যায়, তারপর একইভাবে বুকের খানিকটা খেয়ে রেখে যায়। লাশটা এখনও রয়েছে। কাছেই
দুটো গাছে দুটো মাচান বাঁধা হয়েছে। কর্নেল এবং মিস্টার সিংহ যেখানে বাঘটার আশায় বন্দুক হাতে অপেক্ষা করবেন। কর্নেল আরও জানালেন, প্রথম ঘটনার পরই সরকারি শিকারীর লাশের কাছে উৎ পেতে রাত জাগেন, কিন্তু বাঘটা আর আসেনি। দ্বিতীয় লাশের ক্ষেত্রেও একই ব্যাপার ঘটে। এর থেকে মনে হচ্ছে মোরলের লাশের কাছেও সে আসবে কিনা সন্দেহ। তবে ওকে চুপ করতে দেখে মিস্টার সিংহ বললেন, তবে কি কর্নেল? কর্নেল কেমন হেসে বললেন, আমার ধারণা এবার বাঘটা আসার চান্স আছে। অন্তত যদি বুদ্ধিমান বাঘ হয়, তাহলে তো আসা একান্তই উচিত। না না এলেই যে সে প্রাণে মারা পড়বে। আমরা দুজনেই হতভম্ব হয়ে গেলুম। বলেন কি, বাঘটা মরির কাছে না এলে মারা পড়বে? এ কি অদ্ভুত কথা! মরির কাছে এলে তবে না গুলি খেয়ে বাঘ মারা পড়ে? মিস্টার সিংহ অবাক হয়ে বললেন, এই হেয়ালির মানে কি কর্নেল? হেয়ালি? মোটেও না, বলে কর্নেল ঘন ঘন মাথা নাড়তে থাকলেন। একটু পরে বললেন, বুঝলেন না, বাঘ মানুষ খেকো হয় কেন? যখন শিকার ধরবার স্বাভাবিক ক্ষমতা নষ্ট হয়ে যায়, তখন বাঘ সবচেয়ে সহজে ধরার মতো শিকার মানুষের ওপরে হামলা করে। এই বাঘটার ব্যাপার স্যাপারগুলো দেখুন। প্রথম ঘটনা সেই সাইকেল পর্ব। ওই অবস্থায় বাঘ বিরক্ত হয়ে ওদের আক্রমণ করাটা স্বাভাবিক ছিল, কিন্তু তা করেনি। বোঝা যায় বাঘটার মধ্যে সুস্থতার লেশমাত্র নেই, অর্থাৎ সে ভীতু কিংবা স্বাভাবিক প্রবৃত্তিজাত ক্ষমতা তার মধ্যে নেই। এই অবস্থা বাঘের কখন হয়? যখন কোনো কারণে সে শারীরিক কিছু দরকারি ক্ষমতা হারায়। এটা নিছক বার্ধক্যের দরুন না হতেও পারে, বরং কোনো শিকারীর গুলিতে সে স্বাভাবিক তৎপরতা হারিয়ে অক্ষম হয়ে গেছে, কিংবা কোনো প্রতিদ্বন্দ্বী জন্তুর সঙ্গে যুদ্ধে তা হারিয়েছে। এই বাঘটার প্রথম একটা বৈশিষ্ট্য দেখুন, সে তার মরি টেনে নিয়ে গিয়ে নিরাপদ জায়গায় লুকোতে পারে না, অর্থাৎ তার শিকার বইবার ক্ষমতা নেই। দ্বিতীয় বৈশিষ্ট্য, সে আর মরির কাছে ফেরে না, তার মানে নিশ্চয় কোথাও মরির ওপর বসা অবস্থায় গুলি খেয়েছিল। মিস্টার সিংহ বললেন, তাহলে বলছেন কেন সে মরির কাছে এলেই তাহলে বলছেন কেন সে মোরলের মরির কাছে এলেই এবার ফিরবেই? তাহলে বলছেন কেন সে মোরলের মরির কাছে এবার ফিরবেই? কর্নেল হাসতে হাসতে বললেন, না এলে সে খিদের জ্বালায় মরতে হবে ওকে। প্রতিবার মরি পেট পুরে না খেয়ে পালাবে নাকি? খিদের জ্বালা বড় জ্বালা। এবার হয়তো সে রিস্ক নেবে। এই ব্যাখ্যায় মিস্টার সিংহ সন্তুষ্ট হলেন, কিন্তু আমি হলুম না। এই বুড়ো ঘুঘুকে তো হাড়ে হাড়ে চিনি, ওর হেয়ালি বোঝার ক্ষমতা কারণ নেই। কথা হলো, আমরা ঠিক সূর্যাস্তের আগে সেই গায়ে যাব এবং মরির কাছে মাচানে উঠব। তখনও ঘন্টা 2 দেরি। আমি গড়িয়ে নিতে গেলুম ততক্ষণ। মিস্টার সিংহ সেই পাকে তার জরুরি কয়েকটা ফাইল নিয়ে বসলেন। থানা থেকে লোক এসেছিল, আর কর্নেল বেরোলেন। বলে গেলেন, গ্রামেই অপেক্ষা করব আমাদের জন্য, আমরা টাইমলি চলে যাবেন। রাইফেল হাতে কর্নেল বেরিয়ে গেলেন। ওটা ওর পক্ষে স্বাভাবিক। সব কাজ ভালোভাবে খুঁটিয়ে না দেখে এগোবেন না। গ্রামে গিয়ে হয়তো বাঘটার সম্পর্কে আরও খবর জেনে নেবেন। সূর্য ডুবতে ডুবতে আমি আর মিস্টার সিংহ জিপে করে যথাস্থানে গেলুম। জিপটা গায়ের কাছারির সামনে রেখে পায়ে হেঁটে আমরা ধাপবন্দি পাহাড় ক্ষেত ধরে এগোচ্ছি। হঠাৎ দেখি কর্নেল একটা কাঁটাচোপের মধ্যে দাঁড়িয়ে আছেন। কাছে গেলে বললেন, আসুন মিস্টার সিংহ, এসো জয়ন্ত ডার্লিং, গুড ইভিনিং। মিস্টার সিংহ বললেন, এখানে কি করছেন কর্নেল? কর্নেল ঝোপে আটকানো একটা কাপড় দেখিয়ে বললেন, এটা পরীক্ষা করছিলুম। মোরলের জামাটা আটকে আছে, চলুন মাচানে ওঠার সময় হয়ে গেছে। লাশটা দেখে আমি শিউরে উঠলাম, আর দ্বিতীয়বার তাকাবার সাহস হলো না। 10 গজ চওড়া 15 গজ লম্বা ছোট ক্ষেতের মধ্যেখানে সেটা পড়ে আছে একপাশে কাত হয়ে, বিভৎস। তার পশ্চিমে একটা মস্ত নিম গাছ, সেখানে 20 ফুট উঁচুতে মাচান দেখলুম। কর্নেল বললেন, মিস্টার সিংহ, আপনি ওই মাচানে উঠুন। একটা কথা বলে রাখি, আমি শীষ না দিলে কিন্তু কোনো প্রলোভনেও গুলি করবেন না, প্লিজ, কথা দিন। মিস্টার সিংহ বললেন, অবশ্যই, কথা দিচ্ছি। কর্নেল আমার দিকে ঘুরে বললেন, ডার্লিং, তোমাকেই গুলি করার সুযোগটা দিতে চাই। এই নাও রাইফেল, এবার দেখব তোমার হাতের টিপ কেমন।
কিন্তু মনে রেখো, আমি শীষ না দিলে তুমিও গুলি ছুড়বে না, কথা দাও। এরপরে তার সঙ্গে আমি পূব দিকের এক গাছের মাচানে উঠলুম। কোনো রকম নড়াচড়া চলবে না, চুপচাপ বসে রইলুম। দেখতে দেখতে অন্ধকার ঘন হয়ে উঠল, সময় কাটতেই চায় না। তারপর আমাদের পেছনে চাঁদ উঠলে স্বস্তি পেলুম। হালকা জ্যোৎস্না গাছের পাতায় ফাঁক দিয়ে মরির ওপর পড়ল। আরও কিছুক্ষণ পর বুড়িটা জ্যোৎস্নার স্পষ্ট হয়ে উঠল, কিন্তু বাঘের কোনো লক্ষণ নেই। ঝিঝি ডাকছে একটানা। অনেক দূরে একবার শিয়াল ডাকল, তারপর আবার সব স্তব্ধ হয়ে গেল। গ্রামের দিকে শেষ আলোটাও নিভে গেল। চোখ জ্বালা করতে লাগলো। একদৃষ্টে কতক্ষণ আর তাকিয়ে থাকা যায়। আস্তে আস্তে উত্তেজনা থিতিয়ে একটা ঝিমধরা ভাব জাগলো শরীরে। রাইফেলটা অসম্ভব ভারী লাগছিল। একবার হাত পা ছড়াতে পারলে আরাম পাওয়া যেত, কিন্তু নড়াচড়া করা বারণ। গ্রামের দিকে সেই সময় কুকুরের ডাক শোনা গেল। কুকুরগুলোর বোকামি দেখে রাগ হচ্ছিল, কারণ ওরা ডাকতে ডাকতে এদিকেই আসছে মনে হচ্ছিল। সাবধানে কর্নেলের দিকে ঘুরল। দেখি তার চোখ দুটো যেন জ্বলছে এবং কখন হুমড়ি খেয়ে বসে কিছু দেখছেন। লক্ষ্য করিনি। কুকুরের ডাক থেমে গেলে কর্নেল নড়ে বসলেন। এটা কি ঠিক হলো? বাঘের চোখ খুব তীক্ষ্ণ। বিন্দুমাত্র নড়াচড়া সে টের পেয়ে যায়। কিন্তু কি আশ্চর্য, আমাকে আরও অবাক করে কর্নেল দেখলুম পা বাড়াচ্ছেন। এক পা নামিয়েছেন, যেন নামতে যাচ্ছেন। ফিসফিস করে ওঠার আগেই উনি আমার হাঁটুতে চাপ দিয়ে চুপ করার ইঙ্গিত দিলেন। তখন হতভম্ব হয়ে বসে ওর কাণ্ড দেখতে থাকলুম। কর্নেল নিঃশব্দে গাছ থেকে নেমে গেলেন। তারপর আর ওকে তন্ন তন্ন করে খুঁজো দেখতে পেলুম না। ব্যাপারটা কি? যেচে বিপদের মুখে পড়তে গেলেন কেন? হঠাৎ আমার চোখ গেল মরির দিকে। কি একটা কালো বড় বস্তু নড়াচড়া করছে ওখানে। তাহলে বাঘটা এসে গেছে? কিন্তু কর্নেলের শীষ না শুনলে গুলি করা বারণ। হাত নিষ্পিস করতে থাকলো। কালো জন্তুটা কিন্তু মরিতে বসলো না, আশেপাশে ঘুরঘুর করছে। তখন মনে হলো ওটা আসলে বাঘ নয়, সম্ভবত হায়না অথবা ভাল্লুক। তা যদি হয় তাহলে বোঝা যাচ্ছে বাঘটার আশা এখনও অনিশ্চিত হয়ে গেল। আমার চোখ ছিল জন্তুটার দিকে। একটু পরে সেটা মরির কাছে স্থির হয়ে বসতেই দেখলুম আমাদের মাচানের তলা থেকে আর একটা জন্তু হামাগুড়ি দেওয়া মানুষের মতো এগোচ্ছে। চাঁদের আলো এই জায়গায় স্পষ্ট নয়, ছায়া আছে, কিন্তু জন্তুটা যে মরির দিকে এগোচ্ছে তা ঠিক। উত্তেজনায় অস্থির হয়ে দেখতে থাকলুম। দ্বিতীয় জন্তুটা মরির কাছাকাছি যেতেই প্রথম জন্তুটা যেন লাফ দিয়ে উঠল। সে পালিয়ে যাওয়ার তালে। তার ভঙ্গি দেখেই সেটা বোঝা গেল। কিন্তু অমনি দ্বিতীয় জন্তুটা তার উপর ঝাঁপ দিল। নির্ঘাত মরি নিয়ে হায়না আর ভালুকের লড়াই বাঁধল। কিন্তু সেই মুহূর্তে কর্নেলের চিৎকার শুনলুম, আর টর্চও জ্বলে উঠল। কর্নেল ডাকছিলেন, মিস্টার সিংহ, জয়ন্ত, চলে এসো, বাঘ ধরেছি। বাঘ ধরেছেন? আমি মাচান থেকে ভ্যাবাচ্যাকা খেয়ে নেমে এলুম। মিস্টার সিংহ ততক্ষণে এসে পড়েছেন, হাতে টর্চ। গিয়ে দেখি যে দুটো কালো জিনিসকে জন্তু ভেবেছিলাম তা মানুষ, এবং প্রথম জন্তুটা একজন অচেনা মানুষ। দ্বিতীয় জন্তুটা স্বয়ং কর্নেল নীলাদ্রি সরকার। লোকটাকে উনি জাপটে ধরে আছেন। লোকটার হাতে একটা বড় ছোরা। হাত দুটো শুদ্ধ ধরে কর্নেল ওকে বেকায়দায় ফেলেছেন। মিস্টার সিংহ ছোরাটা কেড়ে নিয়ে হুইসেল বাজিয়ে দিলেন। অমনি গায়ের দিক থেকে টর্চ জেলে কারা সব দৌড়ে এলো। ধূপধাপ শব্দ শুনে বুঝলুম সবাই পুলিশ। হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলুম। কোথায় ম্যানিটার? এ যে নিতান্ত মানুষ। বাংলোয় ফিরতে রাত 1টা বেজেছে। ফেরার পর কর্নেল বললেন, জয়ন্ত, কি খুব হতাশ হলে? বাঘের বদলে মানুষ? আই অ্যাসিওর ইউ ডার্লিং, এরপর তোমাকে সত্যিকারের মানুষকেও বাঘ মারার চান্স দেবো। প্লিজ রাগ করো না। আমি গুম খেয়ে থেকেছি সারাক্ষণ। এবার বললুম, কিন্তু ব্যাপারটা কি? কর্নেল বললেন, সামান্য। এ আমার বরাত জয়ন্ত। যেখানে যাব খুন আর খুনি এসে আমার গায়ে পড়বেই। এই দেখো না, ম্যানিটার মারব বলে আসর জাঁকিয়ে বসলুম এখানে, অথচ এখানেও সেই খুন আর খুনি। এই বলে কর্নেল সব হেঁয়ালির সমাধান করলেন। সংক্ষেপে তা বর্ণনা করছি। 3টি সাইকেলের সঙ্গে একটা খেয়ালি বাঘের সংঘর্ষ থেকেই এই খুনি লোকটার মাথায় মতলব খেলেছিল। সে হতভাগ্য মোড়লের একজন পুরনো শত্রু। জমিজমা নিয়ে বিবাদ ছিল। মামলায় হেরে সে ভূত হয়েছিল, কিন্তু মোড়লকে খুন করার সুযোগ পাচ্ছিল না, কারণ মোড়ল খুন হলেই তার ওপর স্বাভাবিক দায় পড়বে খুনের। সবাই জানে এই শত্রুতার কথা। অতএব সে সাইকেল ও বাঘের সংঘর্ষ থেকে মতলব আঁটল। কিন্তু প্রথমেই মোড়লকে খুন করলে পাছে কেউ কিছু সন্দেহ করে বসে, তাই সে অন্য রাস্তা নিল।
এই ধূর্ততার কোনো তুলনা হয় না। প্রথমে খুন করলো এক নিরীহ বুড়িকে, ঠিক বাঘ ধরার মতো চিহ্ন রাখলো। ছুরি দিয়ে এমনভাবে খুনটা করলো যে বাঘের নখ এবং দাঁতের দাগ বলে সবার মনে হবে। মরি টেনে নিয়ে যাওয়ার চিহ্নও রাখলো। দ্বিতীয়বার খুন করলো একই ভঙ্গিতে। তারপর তার নির্দিষ্ট লক্ষ্য মোরলকে খুন করতে আর অসুবিধে হলো না, কারণ ততদিনে মানুষকেও বাঘের খবর উঠে গেছে, শিকারীরা এসেছে, মাচানে বসেছে, আবহাওয়া তৈরি হয়ে গেছে। অতএব মোরলকে মারতে আর অসুবিধে নেই। কিন্তু কর্নেলের চোখ তীক্ষ্ণ। প্রথমেই তিনি একটা ব্যাপার লক্ষ্য করে অবাক হলেন, কোনো মরির আশেপাশে বাঘের পায়ের দাগ নেই কেন। মোরলের মরিটা তিনি হাতে নাতে দেখলেন, অন্য দুটো দেখার সুযোগ পাননি। মরি পরীক্ষা করেই ওর সন্দেহ বেড়ে গেল। মাথার খুলি দুফাক হয়েছে, এটা বাঘের থাবায় হতে পারে না। চুলে রক্ত জমাট হয়ে আছে, কিন্তু বুক বা পেটে যেসব জায়গায় আঘাত আছে তার কাছে কোথাও রক্ত নেই, আঘাতের মধ্যেও রক্ত নেই। তার মানে মরার ওপর ছুরি চালানো হয়েছে। আর জামা বা ধুতি যেভাবে ঝোপে আটকা রয়েছে, বাঘ টেনে নিয়ে গেলে অমনভাবে থাকতেই পারে না। সবচেয়ে অদ্ভুত কাণ্ড, মোরলের লাশের নিচে মাটিতে একটা ফাটল আছে। ফাটলের মধ্যে একটা মোটা হাতুড়ির মাথা কর্নেলের চোখে পড়েছিল। হাতল থেকে খুলেই গিয়েছিল মাথাটা। সম্ভবত খুনির হাতে হাতুড়িটা ছিল। ওই অবস্থায় টেনে এনেছিল মরিটা। তারপর কিভাবে খুলে ওখানে ঢুকে যায়। বাঘের মরি বলে লাশকেও ঘাঁটাঘাঁটি করেনি, তাই চোখে পড়েনি। কিন্তু কর্নেল তা দেখেছিলেন। তারপর কৌশলে গায়ে রটিয়ে দিয়েছিলেন যে গায়ের কারুর একটা হাতুড়ির মাথা হারিয়ে গেছে কিনা। এর ফলে খুনি সন্ত্রস্ত হয়ে ওঠে এবং ফাঁদে পা দেয়। সে এসেছিল হাতুড়ির মাথাটা নিয়ে যেতে। তো বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো? ছোট্ট কিন্তু উত্তেজনাময় রহস্যের গল্প। আশা করি গল্পটা তোমাদের খুব ভালো লেগেছে। গল্পটা ভালো লাগলে জানো তো, ভিডিওটাকে একটা লাইক করো, সবার সাথে শেয়ার করো। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তোমাদের একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক আমাকে আরও অনেক নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী করে তুলবে। তাহলে আজ এখানেই শেষ করছি। টাটা।